দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ইহসান জুয়েল। আমেরিকার আইস বিরোধী বিক্ষোভ ক্রমেই বাড়ছে, কারণ মিনেসোটায় মিনেপোলিসের যেটি ঘটেছে সেটিকে আমেরিকার সাধারণ মানুষ অনেকে মনে করছেন তাদের নাগরিকরা যদি নিরাপদ না থাকে তাহলে আসলে আমেরিকা অভিবাসন বিরোধী যে আহ, প্রচেষ্টাটা চলছে কিংবা যে অভিযানগুলো চলছে সেই অভিযানগুলোর অর্থটা কি দাঁড়াবে। শুধুমাত্র ডেমোক্রেটরা নয়, রিপাবলিকানদের অনেকেও এই বিষয়টি নিয়ে অসন্তোষ জানাচ্ছেন এবং সবশেষ ডেমোক্রেটরা যেটি করতে যাচ্ছেন সেটি হলো আইসের ফান্ডিং নিয়ে যে বিলটি সেটি তারা আটকে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। তারা বলছেন অন্য 6টি বিলের বাইরে এটিকে রাখলে হয়তো ট্রাম্প প্রশাসন শাটডাউনটা এড়াতে পারবেন, আর যদি মনে করেন যে একসাথে রেখে এগিয়ে যাবেন তাহলে গভর্নমেন্ট শাটডাউন করতে তারা পিছু পা হবেন না। অর্থাৎ পুরো বিষয়টি, অর্থাৎ আইসের এই অভিযান এখন রাজনীতির একদম শীর্ষে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে এটি আভ্যন্তরীণভাবে রাজনৈতিক সংকট তৈরি করছে। অন্যদিকে ইরানে হামলার প্রস্তুতি নিয়ে আমেরিকা যে বিমানবাহী রণতরী পাঠিয়েছে সেই রণতরীগুলো শেষ পর্যন্ত ইরানে সেখান থেকে হামলা চালানো হবে কিনা সেটি নিয়ে নানা অঙ্ক কষাকষি চলছে, নানা যোগ বিয়োগ চলছে। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন ইরানের ব্যাপারে কি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি দিকে চোখ রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা চোখ রাখছেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আগামী 12ই ফেব্রুয়ারি হবে সেটি কতটা সংঘাতময় হয়ে ওঠে। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা যে আনন্দমুখর পরিবেশ ছিল সেখানে কালি লাগছে লাগছে এই কারণে বলা হচ্ছে যে বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ শুরু হয়ে যাচ্ছে, কোথাও কোথাও প্রাণহানি হচ্ছে, আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে এবং শেষ পর্যন্ত অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এটি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় সেটির দিকেও চোখ আছে। আর এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি লং আইল্যান্ড ইউনিভার্সিটি নিউ ইয়র্কের প্রফেসর ডক্টর শওকত আলী এবং একই সাথে ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর শওকত আলী, একেবারে দেশের বিষয় দিয়ে শুরু করি, অর্থাৎ আমেরিকার বিষয় দিয়ে শুরু করি। মিনেপোলিসে যেটি হয়েছে আমরা সবাই দেখেছি, কারণ ভিডিও পরবর্তীতে প্রকাশ হয়েছে এবং কিভাবে কাকে কখন আইস হামলা করেছে, আইসের উপর কতটা আক্রমণাত্মক তারা ছিলেন এবং শেষ পর্যন্ত গুলি করে দুজন আমেরিকান সিভিলিয়ান তাদের প্রাণহানির ঘটনা পুরো দেশে অনেকটা উত্তাল হয়ে আছে। আইএসের বিরুদ্ধে অনেক অনেক কিছু বলছেন কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতেও বেশ কিছু পরিবর্তন আমরা দেখছি। সবশেষ যেটি দেখছি, বর্ডার টম হোমেন বলছেন মিনেপোলিসে আইএসের সংখ্যা কমিয়ে আনা হতে পারে, কিন্তু কিছু শর্ত তিনি দিচ্ছেন। সবকিছু মিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটু ব্যাকফুটে আছেন কিনা এই অভিবাসন বিরোধী অভিযান যেটি তিনি পরিচালনা করছিলেন? থ্যাংক ইউ ভাই। জেল ভাই, অনেকদিন পরে আমরা একটু ইন্টারাকশন হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। সাথে প্রফেসর আতাউদ্দিন সাহেব জ্ঞানী মানুষ, নিশ্চয়ই আমরা আলোচনা হবে, এখান থেকে আমরা অনেক কিছু শিখবো। আমরা নিজেরা আলোচনার ভিতর দিয়ে নিজেরাই শিখতে পারবো। না, আপনি ঠিক বলেছেন। মিনিয়াপলিস যেটা হয়েছে সেখানে আপনি দেখেন এরা কিন্তু ডেমোক্রেটিক স্টেট, তার উপরে ফেডারেল গভর্নমেন্ট, এটা একটা নির্যাতন বলা যায়। এই নির্যাতনের ফলে যেটা হয়েছে, কারণ সামনে কিন্তু মিড টার্ম ইলেকশন আসছে, রিপাবলিকান যারা কংগ্রেস এবং সিনেটে তারা এর বিরোধিতা করছে। তারাই বলছে যে এটা না করলে হতো, কোনো অসুবিধা হতো না। ঘরে ঘরে যে রাস্তাঘাটে মানুষকে মারা, এবং দুজন মানুষকে মারাছে তারা কিন্তু সাধু। তো ফলে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে আসলে ট্রাম্পের সব পলিসি, ডোমেস্টিক ফরেন পলিসি, আপনি ট্যারিফ পলিসি, ইকোনমিক পলিসি, যেটাই বলেন না কেন, আপনি দেখবেন প্রথমে এটা শুরু করে দেয়, দেওয়ার পরে কেওস এন্ড কনফিউশন হয়ে গেলে তখন এটা কারেকশনের জন্য বহু লোকের লাগে। কখনো এটা কাজ হয়, কখনো এটা হয় না। দ্যাট এক্স্যাক্টলি উই হ্যাভ নট সিন মিনিয়াপলিস। এটা কোনো প্রয়োজন ছিল না। সে ইচ্ছে করে গভর্নমেন্টের হত্যা করতে হবে, তো তারা প্রত্যেকটা ডেমোক্রেটিক স্টেটে সেটা করছে। কিছুদিন পরে নিউ ইয়র্কে যে আসবে না তার গ্যারান্টি নেই। আপনি দেখেন এখানে আইস অফিসাররা যারা আছে নিউ ইয়র্কেও তারা এটা করছে, ক্যালিফোর্নিয়াতে করেছে, লস এঞ্জেলসে করছে। এটা কোনো প্রয়োজন ছিল না, আনকনফার্ম, কিন্তু তারা এটা করে যাচ্ছে। তার যে সক্ষমতা আছে। আমি একটা ভয়, জুয়েল ভাই, আমি কতটা একটু আমার চিন্তা আসে মাঝে মাঝে যে ইনসারেকশন ল বলে একটা জিনিস আছে। জি, এটার ভিতরে একটা বিষয় হলো, যদি প্রেসিডেন্ট মনে করেন যে এই অবস্থার ভিতরে সারা দুনিয়াতে যুদ্ধ অবস্থা চালু রয়েছে, দেশের ভিতরের অবস্থা
চারিদিকে গোলমাল হচ্ছে, তখন আর ভবিষ্যতে নির্বাচন না দিলেও উনি হয়তো পার পেয়ে যেতে পারেন। আমি জানি না, আই হোপ আই এম টোটালি রং। কিন্তু আমার ধারণা হচ্ছে যে উনি এই জিনিসটা, আমি কেন এটা বলছি এই কারণে যে উনি কিন্তু ক্ষমতায় এসে সবকিছু যেটা অসুবিধা হচ্ছে সবকিছু বাইডেনের উপর দোষ দিয়ে কত ফাইনালি বলছেন যে বাইডেন আমার কাছ থেকে ইলেকশনটা চুরি করে নিয়েছে, ফলে এটাকে হয়তো সে কম্পেনসেট করবে আরেকটা নির্বাচন না দেখে। আপনি দেখেন মিলিটারি বাজেট কিন্তু যেভাবে চিন্তা করা যায় না যে আপনার 1.5 ট্রিলিয়ন বাজেট নিয়ে যাবে 2 থেকে 3 বছরের ভিতরে। এখন কিন্তু অলমোস্ট ক্লোজ টু $1 ট্রিলিয়ন বাজেট, যেটা হুইচ ইজ হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাদের বেতন বাড়ানো হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে, এবং সব জায়গায় অনেকে বলছেন যে এদেরকে প্র্যাকটিস রান করা হচ্ছে, এটা ট্রেনিং দেওয়া হচ্ছে যে ডোমেস্টিক্যালি যদি কখনো তার পলিসির বিরুদ্ধে কথা ওঠে, দেশ বা বিদেশ পলিসি যাই হোক না কেন, তাহলে তাদেরকে এটা প্র্যাকটিস রান করানো হচ্ছে, দেখানো হচ্ছে, বলা হচ্ছে কি ধরনের রেসিস্ট্যান্ট হতে পারে বা হলে কি করতে হবে, কে কে তাদেরকে উদ্ধারের জন্য এগিয়ে আসতে পারে। অন দি আদার হ্যান্ড মেসেজটা তো ক্লিয়ার দেওয়াই হচ্ছে ডেমোক্রেটিক স্টেট গুলোতে যে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। এটা ওই হচ্ছে আপনার একটা কথা আমরা বাংলায় বলি যে পুকুরের পাড়ে কিছু বালক ছেলে ঢিল মারছিল পুকুরের ভিতরে, আহ তখন তারা যে ব্যাংক যারা ছিল, ব্যাংক যেটা বলি হুম আমরা, হুম তারা বলছে যে ভাই তোমরা একটু বন্ধ করলে আমাদের ভালো লাগে। ওরা বলছে যে এটা তো আমার খেলা। তোমার কাছে যেটা খেলা, ফান। পানির ভিতরে আমরা আছি তো, হুম আমাদের জীবন মরণ সমস্যা, তুমি বন্ধ করলে আমাদের ভালো লাগে। তো এখন দেখেন কি একটা হয়েছে, দেখেন আপনার যে তুষারপাত হলো এখনই যার ভিতর দিয়ে আমরা আছি, একটা একটা এস্টিমেটে দেখা যাচ্ছে $600 বিলিয়ন to $700 বিলিয়ন ক্ষতি হয়েছে, এবং হয়েছে কিন্তু ফ্রুট বাস্কেট গুলো এই মিডল স্টেট গুলো তো, যেখানে রিপাবলিকানরা ভোট দিয়েছে, সেখানে তারা আহাজারি করছে, কান্নাকাটি করছে, তাদের ইন্স্যুরেন্স নাই, তাদের অন্যান্য সাবসিডি সহায়তা নাই, উনি আইস ধরে বেড়াচ্ছে। আল্লাহ জানে তার এই অ্যাডভেঞ্চারিজম কোথায় যে দাঁড়াবে দুনিয়াতে। আপনি দেখেন কালকে ডেভোসে যে ফোরামটা হয়েছে, সারা ইউরোপ চিন্তা করছে যে কি হলো। কানাডার প্রাইম মিনিস্টার কি বলছে দেখেন, সে বলছে যে আমরা আর বড় শক্তির দিকে তাকিয়ে না থেকে আমরা মিডিল যারা ছোট আছি, উই মাস্ট বি ইউনাইটেড টু প্রোটেক্ট আস। সুতরাং আপনি দেখেন ইউরোপ চিন্তা করছে, এশিয়া তো দখল। আপনি কি আগে কিছু বলছিলেন যে ইরানের যে দুরবস্থা, হয়তো আমরা পরে আলাপ করবো, কিন্তু যদি ইরান সরে যায় তাহলে পুরো পশ্চিম এশিয়া সব দখল হয়ে গেছে। এবং তারা ডিক্লেয়ার করেছে, স্টিভেন মিলার যে উনি ডেপুটি স্টাফ আপনার হোয়াইট হাউসে পরিষ্কার বলেছে, আমি দুনিয়াতে কখনো এটা শুনিনি, গর্বিত ভাবে, যে আমরা ইম্পেরিয়ালিস্ট, আমরা যা খুশি, আমরা রিমেনিং সুপার পাওয়ার, আমাদের শক্তি অনেক বেশি, আমরা যা বলবো তাই মেনে নিতে হবে সারা দুনিয়াতে। এবং দেখেন ইম্পেরিয়ালিস্টের কাজটা কি হলো, আমরা তো 200 বছর ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা ছিলাম, আমরা জানি আমাদের রিসোর্স গুলো তারা চুরি করে নিয়ে গেছে, নিয়ে লন্ডন তৈরি করেছে, আপনার আপনার সমস্ত সুইডেন, আপনার পুরো ইউরোপ তো ফ্রান্স, এগুলো তৈরি করেছে আমাদের রিসোর্সে। আমরা যেন ভুলে না যাই, আওরঙ্গজেব, সম্রাট আওরঙ্গজেবের সময় সারা দুনিয়ার যে টোটাল জিডিপি ছিল তার অর্ধেকের কিছুটা কম ছিল প্রডিউস বাই ইন্ডিয়ান পিপল। আর আজকে আমরা কোথায় মারামারি করে আমাদের শেষ হয়ে যাচ্ছে। সুতরাং ইম্পেরিয়ালিস্ট সবসময় এই ধরনের কাজ কারবার তারা করছে। আমি আশা করি যে আমি রং হব, ঠিক। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের সম্ভাবনাকে একেবারে আপনি উড়িয়ে দিতে পারবেন না। থ্যাংক ইউ। ওকে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে একদিকে তো ঘরের ভিতরে এই সমস্যাগুলো চলছেই। টম হফম্যান তিনি গিয়ে বলছেন যে আমরা কোনোভাবে সারেন্ডার করব না, হ্যাঁ আমরা বিষয়টা একটু স্মার্ট ওয়েতে করব, অর্থাৎ মিনিয়াপলিসে যেটি হয়েছে সেখানে একটু স্মার্ট ওয়েতে করার কথা বলছেন। আহ, ঘরের এই সমস্যার পাশাপাশি যেটি সবার চোখে পড়ছে সেটা হলো ইরান ইস্যুতে আসলে কি করতে যাচ্ছে। আমি একটু ইরান ইস্যুতেই আপনার কাছে শুনি, তাহলে অনেক বেশি দর্শকরা তথ্য পাবেন হয়তো। সেটা হলো যে ইরানে যেটি করতে যাচ্ছেন শেষ পর্যন্ত অনেক ইনভেস্টমেন্ট তো হয়ে যাচ্ছে, সেখানে রণতরী পাঠানো হচ্ছে, সেটির খরচ আছে, বিশ্বের দৃষ্টিটা সেখানে আছে,
মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো বলছে আমরা সহযোগিতা করব না, আকাশসীমা ব্যবহার করতে দেবো না, আকাশসীমার এখন আর দরকারই নেই, রণতরী ঢুকে যাচ্ছে আকাশসীমার বাইরে গিয়ে। শেষ পর্যন্ত কি ইরানে রেজিম চেঞ্জ কিংবা রাজনৈতিক নেতৃত্বকে অপসারণ করা, পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, সবকিছু মিলে যে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, এটির আসলে সমাধানটা কোন দিকে যেতে পারে কিংবা এটির পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে? ধন্যবাদ জুয়েল। আমি জাস্ট হচ্ছে একটা দুটো লাইন যোগ করব মিনিয়াপলিসের ঘটনাতে, এরপরে হচ্ছে ইরান ইস্যুতে কথা বল। আমার কাছে মনে হচ্ছে যে শওকত আলী ভাই উনি হচ্ছে যে অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, আমি জাস্ট একটুটুকু যোগ করি। সেটা হচ্ছে যে ট্রাম্পের যে ডোমেস্টিক এবং বাইরের যে পলিসি, উই সি সাম কনসিস্টেন্সি, যে আপনার হচ্ছে ওই যে শওকত আলী ভাই উল্লেখ করছেন যে অ্যাডভেঞ্চারিজম। দেখুন, মিনিয়াপলিসে 600 লোকাল পুলিশের বিপরীতে যখন আপনার 3-4 হাজার আইস এজেন্টস কে ডিপ্লয় করা হয়েছে, এবং সেটার যে কনসিকুয়েন্সটা আপনার হচ্ছে যে অসংখ্য মানে সিটিজেন যারা ট্রাম্পকে ভোট দিয়েছে, এবং তারা দেখছে যে তাদের মানে বিশেষ করে হোয়াইট জনগোষ্ঠী এফেক্টেড হচ্ছে। 2টা সিটিজেনকে মেরে ফেলা হয়েছে, এরপরে তো আরো যে ছোটখাটো ভিডিওগুলো কন্টিনিউয়াসলি লোকজন দেখছে। তো এইটা খুব একটা ইন্টারেস্টিং ডাইনামিক, যেটা আমি যোগ করার জন্য আমি সুযোগটা নিতে চাইলাম। সেটা হচ্ছে যে দেখেন, 9/11 এর পরে যে ওয়ার অন টেরর, আপনার হচ্ছে যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা যে যুদ্ধ ঘোষণা, এবং সেটি পুরো পৃথিবীটাকে অনেকটা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত কাঠামোগুলোতে আপনার এটার প্রভাব পড়েছে, এবং অনেক কিছু, অনেক হিসেব নিকাশ পাল্টে দিয়েছে। কিন্তু কেউ কি কখনো চিন্তা করেছিল যে আমেরিকা একদিন তার নিজের মাটিতে নিজের নাগরিকদেরকে সে একই টেরোরিজম দিয়ে ফ্রেম করবে এবং যেভাবে আপনার হচ্ছে যে টার্গেট করবে? দিস ইজ রিয়েলি এক্সট্রাঅর্ডিনারি। তো এটা অত্যন্ত আশঙ্কাজনক। এখন কামিং টু দ্য কোয়েশ্চেন অফ ইরান, ইরানে যে ইরানের দুটো দিক, একটা হচ্ছে যে ডোমেস্টিক যে ক্র্যাকডাউনটা ওখানে হয়েছে সোফার, এটা তো আসলে অনেক এক্সট্রাঅর্ডিনারি, কারণ অফিসিয়াল যে হিসাব দেওয়া হচ্ছে তাতে 3000 প্লাস হচ্ছে যে আপনার ডেথ টোল। এর বাইরে আপনার হচ্ছে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস, তারপর হচ্ছে যে সাংবাদিক, আপনার হচ্ছে যে ফিজিশিয়ান, বিভিন্ন সোর্স থেকে যেটা দেখা যাচ্ছে সেখানে আপনার ব্যাপক পরিমাণে আপনার হচ্ছে ক্র্যাকডাউন হয়েছে, এবং সংখ্যাটা 30,000 বলছেন, কেউ কেউ 30,000 বলছেন, যে ক্র্যাকডাউনের সংখ্যা, নিহতের সংখ্যা 30,000। সো এটা এক্সট্রাঅর্ডিনারি। এখন এর মধ্যে ট্রাম্প যে আপনার হচ্ছে সেখানে রণতরী পাঠাচ্ছেন, এবং সেটি আমার কাছে অনেক বেশি ভয়ানক মনে হয়। there are a number of ways to think about. One হচ্ছে যে আপনার অলরেডি যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে ঘটনাটা, এবং সেটার যে পারিপার্শ্বিক যে প্রভাব, যে লেবানন, ইরান, এবং ওখান দিয়ে আপনার হচ্ছে ইয়েমেন, এই সবগুলো বিষয়গুলোকে যদি আপনি বিবেচনায় নেন, আপনি দেখতে ওখানে একটা অলরেডি একটা ঘোলাটে পরিস্থিতি হয়ে আছে, সেটার এখনো কোনো সুরাহা হয়নি, এবং আমরা দেখছি যে এটা আসলে এখন পর্যন্ত কোনো সন্তোষজনক কোনো সমাধান হয়নি। তার উপরে এখন ট্রাম্প যেহেতু আপনার হচ্ছে যে সেখানে তার যুদ্ধের যে আপনার হচ্ছে যে প্রদর্শনীটা করছে, সেখানে তার নিজেরও একটা আপনার ফেস ক্রাইসিসে পড়বে। সে কি ব্যাক করবে নাকি সে অ্যাটাক করবে? যদি অ্যাটাক করা হয়, তাহলে আপনার ওই যে ঘোলাটে পরিস্থিতি অলরেডি ওই রিজনে আছে, এইটা যে কোন দিকে মুভ করে এবং এটা কবে যে এন্ড হবে, দ্যাট ইজ কমপ্লিটলি আনসার্টেন, এবং দ্যাট ইজ ওয়ারিং দি ওয়ার্ল্ড। তো এইটার জন্য হচ্ছে আপনার আমরা কিছু জিনিস দেখেছি যে ওমান এবং হচ্ছে যে টার্কি, দে আর ট্রাইং টু মিডিয়েট দিস, mitigate the issue, but there is no actually tangible progress in that talk. আসলে কোনো আলোচনাই এখনো শুরু হয়নি। তো এর মধ্যে আবার আপনারা দেখছেন যে আপনার হচ্ছে যে ইরানের যে আপনার রেভলিউশনারি গার্ড, তাদেরকে হচ্ছে যে ICRC, রাইট, লাইক, সো তাদেরকে হচ্ছে যে আপনার টেররিস্ট ফ্রেমিং করেছে।
তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে হ্যাঁ ইন্টারন্যাশনাল প্রেশার আছে ট্রাম্পের দিক থেকে, আপনার হচ্ছে যে এটার একটা মানে উই ফিয়ার লাইক ওয়্যার ইটস গোয়িং, বাট ইরান উইদিন ইটস ওন কান্ট্রি ইট ইজ ফেসিং ওয়ান অফ দি লার্জেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট আপনার হচ্ছে যে প্রোটেস্ট, যেটা খুব নিকট এবং অতীতে হয়নি। ইকোনমিটা এতটাই নিম্নে যে ওদের পক্ষে অনেক কিছু করাই খুব টাফ হয়ে যাচ্ছে। লিটারালি সেখানে সবকিছু বন্ধ। তো হুম। এখন এরকম একটা অবস্থায় যদি এখন ইরান যদি যুদ্ধে এঙ্গেজ করে, ইরানের ইকোনমিক এবং ইন্টারনাল কন্ডিশন আপনার এরকম অবস্থায় থাকতে আপনি কোনো যুদ্ধে আপনি ইয়ে করতে পারবেন, হুম। মানে হচ্ছে আপনার ওই ক্যাপাসিটি নেই। তো এইটা আলটিমেটলি আপনার মানে মিলিয়ন্স অফ পিপল, 50 মিলিয়ন পিপল দে আর রিয়েলি ইন ডিপ ক্রাইসিস, যে আসলে in excuse of like restoring democracy or pushing down or forcing down the uh, the Iranian regime. মানে what cost is waiting? আপনি যদি এক্সাম্পল গুলো পাশের এক্সাম্পল গুলো নেন, আপনি লিবিয়ার এক্সাম্পল নেন, আপনি যদি ইরাকের এক্সাম্পল নেন, কোথাও তো আসলে আলটিমেটলি কোনো কিছু আসে না। People are regretting, those who supported the US led invasion, they are regretting. And I had the opportunity to talk to many people from those regions. তারা বলতে আসলে মানে লিটারালি আগে অবস্থা অনেক ভালো ছিল। লিবিয়া তো সেম কাহিনী। তাহলে আপনি যে পসিবিলিটি গুলো হইতে পারে, যে একটা হইতে পারে এখানে আর্মি আপনার টেক ওভার করতে পারে, একটা হইতে পারে এখানে হচ্ছে যে আপনার জাস্ট রেজিমের ফল হইতে পারে, বাট উই ডোন্ট সি এনি হোপ টু বি অনেস্ট, যে পাশের যতগুলো এক্সাম্পল কোথাও আপনার এখন পর্যন্ত স্টেবিলিটি আসে না। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি আমেরিকা এখানে এঙ্গেজ হয়, we are actually looking forward to very messy situation. ওকে, আমরা আসলে স্পষ্ট হওয়া যাচ্ছে না। প্রফেসর ডক্টর শওকত আলী, আপনি যদি ইরান ইস্যুতে কিছু যোগ করতে চান তাহলে নতুন কিছু আমরা শুনবো, নয় বাংলাদেশের প্রসঙ্গে আপনার কাছে যাব। মিউট করা আছে আপনার। জি সরি, জি আপনার যে কথা আমি আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রের বর্তমান বিশেষ করে স্টিফেন মিলার, যে তার ডেপুটি হোয়াইট হাউস চিফ অ্যান্ড অ্যাডভাইজার, তার কথা যদি আমরা ধরি যে যুক্তরাষ্ট্র একটি ইম্পেরিয়ালিস্ট কান্ট্রি, ইরান খুবই রিসোর্সফুল কান্ট্রি, তো ইরানকে দখল করা হবে, তারপর একটা দখল করা হবে, এবং এই সীমানা যে দাঁড়াবে, ইরানের পতন মানেই ইসরায়েলের সীমানা একদম চলে যাবে টার্কি পর্যন্ত। এর ভিতরে যে দেশগুলো আছে আপনি নাম কাস্ত বলতে পারেন, তারা এই এই দেশগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। অধিকাংশ দেশই হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি রেগুলেটেড, ফ্যামিলি অ্যাডমিনিস্ট্রেটিভ দেশ বলে আপনি বলতে পারেন, বা রাজা কিংডম যাই বলেন না কেন। এ হাজার খানিক 1,500 লোক, এরা সুবিধাবাদী, এই মোল্লার নামে, দাঁড়িয়ে নামে, এটা ভাববে বহু রকম নাম দিয়ে এরা টিকে থাকতে হয়তো পারবে, কিন্তু দেশের স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইজ্জত, সম্মান, ধর্ম সব চলঞ্চলি। এই অবস্থায় ইসরায়েলের একটা প্ল্যান রয়েছে, সে বাইতুল মুকাদ্দাসকে নষ্ট করবে, যেটা আপনি বারবার দেখছেন এখানে তারা রিভিল করার জন্য ট্রাম্পও বহুবার এই প্রকাশ্যে কথাগুলো বলেছে। আমি দেখছি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি আসছে সবগুলো দেশ। ওকে, সৌদি আরব রিসেন্টলি একটু চিন্তা করছে যে আমাদের কি হবে। ভাই, ওদের তেল আছে, তো তেল রয়েছে। আপনার একটা কথা সেদিন আমি শুনছিলাম, ওদের আটলান্টিক জার্নালে পড়ছিলাম, যে তেল আছে কিন্তু আপনার অ্যাটমিক বোম নাই। ওই তেল আপনার না, এই ভেনিজুয়েলা তা প্রমাণ করে দিয়েছে, বুঝতে পেরেছেন? সৌদি আরব সেম থিং, ইরান এক্স্যাক্টলি সেম থিং। আপনি তো আমাদের আতাস সাহেব বলছেন যে দেখেন লিবিয়া, সিরিয়া, ইরাক অলরেডি শিখিয়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্র যেখানে হল পারেনি, শুধু আফগানিস্তানে তা 22 বছর লেগেছে, এবং টোটালি আমেরিকান ইকোনমি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে যখন এই 22 বছরে। মনে রাখবেন যুক্তরাষ্ট্রের কখনো আপনার ডেট ছিল না, বিল ক্লিন্টনের পর থেকে কোন রকম ডেট ছিল না, এক্সেস মানি থাকতো, সারপ্লাস থাকতো। সেখানে আমরা অলমোস্ট টোটাল জিডিপি ইকুয়াল টোটাল ডেটের পরিমাণ হুইচ ইজ ইকুয়াল টু $30 ট্রিলিয়ন বিকজ অফ আপনার আফগানিস্তান। এই কারণে ট্রাম্প সেখান থেকে সরে আসছে। এখন ইরানি জনগণের ভিতরে যে কথাটা আমাদের আতাসে বলছেন, যে সেখানে একটা বিরাট গ্রুপ, ইয়ং গ্রুপ, বিশেষ করে এন্টাই
আপনার রেজিম তাদেরকে বোঝানো হয়েছে যে কোনো ভাবেই হোক তারা তাদের পূর্ববর্তী জেনারেশন যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল ইরাকের সাথে বা তাদের রেভলিউশনকে রাখার জন্য এই জেনারেশন তার ধার ধারে না। তো ফলে হয়েছে যে ইরান তার ডোমেস্টিক্যালি একটা বড় বিপদের ভিতরে আছে। ইরানের ইরানের জুয়েল ভাই আপনি অবাক হবেন, ইরান কিন্তু জিডিপি অনুসারে আমাদের থেকে অনেক ছোট। আমাদের অলমোস্ট $475 billion টোটাল জিডিপি সাইজ অ্যাজ অফ নাও। ইরান অ্যারাউন্ড 400 বিলিয়ন, লোক সংখ্যা তাদের কম আছে, অ্যারাউন্ড 92 ধরেন মিলিয়ন, আমরা 120 মিলিয়ন। তারপরও কিন্তু যদি আপনি 92 মিলিয়ন যদি আমাদের জনসংখ্যা নিয়ে আসি তাহলে আমরা কিন্তু প্রায় ক্লোজ টু $1 ট্রিলিয়ন জিডিপি আমাদের হয়। যদি আমি ধরি ম্যাথমেটিক্যালি তাহলে এটা হয়। তো এই দেশটা কিন্তু সাংঘাতিক লড়াই করার স্পিরিট তাদের আছে। এখানে যাওয়ার পরে যে কি হবে ভেরি আনপ্রেডিক্টেবল। কিন্তু ওদের অর্থনীতি তো খুবই খারাপ অবস্থা। আমাদের $1 ওদের প্রায় 11 লাখ রিয়াল পাওয়া যাচ্ছে। $1 11 লাখ রিয়াল পাওয়া যাচ্ছে। আপনি আপনি এই দোষ কাকে দেবেন? এটা মুসলমান দেশগুলো যারা এই যে সুকল লিডার যারা আছে এইগুলোকে আপনি যদি একসাথে করেন আপনি অবাক হবেন যে এদের চিন্তা চেতনা এরা ইচ্ছা করলে একসাথে তারা এখন দেখেন সৌদি আরব চিন্তা করছে পাকিস্তানের সাথে একটু ঘুরু করার, আবার ওদিকে বলছে এই আমি তো গেলাম টার্কি, হাকান ফিদান একটু আসছে এদিকে ঘোরাঘুরি করছে, কিন্তু তারা কিন্তু সত্যিকার একটা রেজিস্ট্যান্স দিতে পারতো। কিন্তু আনফরচুনেটলি তারা ফেল করেছে এবং মুসলিম জনগণকে তারা চিরকালে ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান তারা করছে। বাট ওয়ান থিং জোয়েল ভাই, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। ইসরায়েল কখনো চিন্তা করেনি যে এইভাবে হ্যামারিং হবে। তাদের এত বছর মানে রাষ্ট্র পরিচালনায় মার ছাড়া মার খায়নি। 12 দিনের ভিতরে ইরান তাদেরকে যেভাবে ধ্বংস করেছে দুনিয়ার বুকে কেউ এটা পারেনি। ইভেনচুয়ালি কি হবে এটা ইসরায়েলি ভয়ে আছে এবং সবকিছু কিন্তু আল্লাহ পাকের নিয়ন্ত্রণের ভিতরে আমরা জানি। এই বিষয়ে আমরা শুধু আল্লাহ করা ছাড়া জুয়েল ভাই আমরা কিন্তু স্বাধীন থাকতে পারছি না, কারণ ইনক্লুডিং ইন্ডিয়ার ব্যাপারে তাদের রয়েছে। কারণ ইন্ডিয়া যে রিসোর্সফুল কান্ট্রি, ইন্ডিয়াকে কেন এত দিতে হবে ভাই? কানাডাকে কি বলছে আমাদের একটা প্রভিন্স, মেক্সিকোকে বলছে আমার দিতে হবে, গ্রিনল্যান্ড তো আমার, ভেনেজুয়েলা আমার, সো হোয়াই ইন্ডিয়া উইল বি লেফট ওভার? আরে ইন্ডিয়া যদি আসে তো বাংলাদেশ আসবে না কেন? বড় মার্কেট ভাই। ওকে, বাংলাদেশের বিষয়টা চলে আসি তাহলে। আমার ইকোনমিক্স আছে এর ভিতরে। ফলে হয়েছে এটা কি, ইরান ফল মানেই কিন্তু সারা দুনিয়ার পতন। আপনি ল্যাটিন আমেরিকা, ইউরোপ অলরেডি বুঝতে পেরেছে, তারা এখন জানি না যে কোন পথে কার জন্য লড়াই করলাম। দেখেন ব্রিটিশে আপনার ফরেন সেক্রেটারি গত সপ্তাহে কি বলছে যে যুক্তরাষ্ট্রের ভুলে যাওয়া উচিত না যে আমরা হাজার হাজার সৈন্য হারিয়েছি আফগানিস্তানে তোমাদের কথার মতো তোমাদের সাথে যোগ দিয়ে, তোমরা আমাদেরকে এভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছ। সুতরাং তাদের ভিতরেও গোলমাল শুরু হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলছি যে আমরা দেখছি বা আমাদের জেনারেশন নিউ জেনারেশন যারা দেখছি যে আমরা অত্যন্ত বিপদের ভিতরে এগিয়ে যাচ্ছি উইদাউট এনি ডিসিপ্লিন, এনি অ্যাকর্ড, এগ্রিমেন্টের 4 পয়সা মূল্য নাই। আর যদি আপনার হাতে নিউক্লিয়ার বম থাকে তাহলে আপনি হয়তো কিছুদিন টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ all resources belongs to the imperialist country of United States. Thank you. জি, একটু শওকত আলী আপনার কাছে শুনি, সেটা হলো বাংলাদেশের প্রসঙ্গে শুনি। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, দুটি নির্বাচনে অনেকটা, একটি বিএনপি জামাতের মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচন, আরেকটি হ্যাঁ এবং না এর মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচন। আমরা বিএনপি জামাতের বিষয়ে আলোচনায় আসবো পরে, কিন্তু একটু আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই, অর্থাৎ সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিন, যারা সংস্কার চান না তারা না ভোট দিন। যদি কোনো কারণে না ভোট জিতে যায় কিংবা হা ভোট গ্রহণযোগ্য না হয়, কি পরিস্থিতি দাঁড়াতে পারে? জল ভাই আপনি অত্যন্ত সিরিয়াস একটা কোশ্চেন বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলি যে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব একদিন আছে, এটা কি ঠিক রাখতে হলে প্রত্যেকদিন লড়াই করতে হয়। 24শে জুলাই আগস্টে যে হয়েছে, আমরা একটা রিফর্ম চেয়েছি, যে পুরনো যে বন্দোবস্ত সিস্টেম ছিল এটাকে ফেলে দিয়ে নতুন ইয়ং জেনারেশন মডার্ন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। কোনো অন্যায় হয়নি। আমাদের বৃদ্ধ যারা আমি বলি রাজনীতিক যারা ছিল ক্ষমতায় এবং ক্ষমতার বাইরে, তারা এই দেয়ালের লেখনটা তারা ভুলে গেছে।
এখন যদি না ভোট জেতে, দেন দি ওয়ার উইল স্টার্ট অল ওভার এগেন। আপনি মনে করবেন না যে এই জনতা, এই বাচ্চারা, এই আমার মা বোনগুলো, বিশেষ করে মেয়েরা যেভাবে এগিয়ে গেছে, বা 71 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা আমার সৌভাগ্য হয়েছিল। আই ওয়াজ অলমোস্ট 17.5 years old। আমরা মেয়েদের এই ভূমিকা তখন কখনো দেখিনি। তারপর থেকে সারা জীবন তো আমরা ছাত্র আন্দোলন করে আসছি। এখানে আমি অবাক হয়েছি যে এটা অনেকটা গাজার মতো। একটা ছেলে মারা গেছে, আর মা তার মাত্র 8-9 বছরের ছেলেকে বলছে, তুই এবার যা, আন্দোলনে যা। একবার বলছে না যে আমার ছেলেটা মারা গেছে, তুই আর যাস না, বা নিখোঁজ হয়েছে, বা গুম হয়েছে। আমি এই মার জন্য, আমরা বাংলাদেশের মানুষ, আমরা গর্বিত। আপনি মনে রাখবেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য হোল ইন্ডিয়া থিংস নেক্সট ডে। আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত প্রাগমেটিক, আমরা অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ। এক ধর্মে, এক ল্যাঙ্গুয়েজেই প্রায় আমরা কথা বলি, হয়তো 92% অ্যাটলিস্ট। তো এখানে আপনি যে দলই করেন না কেন, মানুষের ভিতরে কিন্তু দেশপ্রেম আছে, যে দলই হোক না কেন। আপনি দেখেন না, এই যে আপনি ঢাকায় নির্বাচী ডাকসু জাকসু যেখানে যা বলেছেন, এই ছেলেমেয়েগুলো নাকি একসময় ছাত্র লীগের ভিতরে ছিল, কেউ কেউ বলে ছাত্র দলের ভিতরে ছিল, আর আজকে দেখেন তারা কিভাবে বেরিয়ে এসে কি করলো। আগামীতে যদি না ভোট হয়, জয়েল ভাই, আমি দেখছি আমরা সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখেন, রাজনৈতিক ঐক্যমত জীবনে আমি শুনিনি কখনো। ঐক্যমত করার জন্য 90 কোটি টাকা ব্যয় করা হয়, বাইরে থেকে প্রফেসর নিয়ে যাওয়া হয় আমাদের মতো বিশ্ববিদ্যালয়। ঐক্যমত, তা ওই রাজনীতিকদের রাজনীতি করার কোনো অধিকার আছে ভাই? এদের মান সম্মান ইজ্জত বলে কিছু নাই। ব্রিটিশ আমলে লন্ডন রাউন্ড টেবল কনফারেন্স একটা হয়েছিল, আলোচনা, ঐক্যমত না, আলোচনা, যে ভারত বিভাজনের আগে আপনার কিভাবে ভারতটা দেওয়া যায়, এই জন্য এটা আলোচনা হয়েছিল। এবং ভারতের যত মুসলিম, অন্যান্য ধর্মবলের কিছু লিডার এবং কংগ্রেস, মুসলিম লীগ, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আলোচনার জন্য, ঐক্যমত না। কিভাবে সুন্দরভাবে এবার দেখেন আপনি ঐক্যমত করলেন, করলো যে সরকার, যে কথাটা আপনি বলছেন, এই সরকারের বৈধতা দেওয়ার জন্য কিন্তু হার ভোট দিতে হবে, এটাই বলছে। কিন্তু কি প্রচার আছে দেখেন, এটা সরকারের ব্যর্থতা, এটা নির্বাচন কমিশনের ডাবল ব্যর্থতা। আমি নাসির ভাইকে চিনি পার্সোনালি, উনি আমার ইউনিভার্সিটি 3-4 বছরের সিনিয়র, এবং ডক্টর ইউনূস সাহেবের, আমি যেমন ছাত্র, নাসির ভাইয়ের ছাত্র, বাট হি ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট, হি ওয়াজ ফার্স্ট ক্লাস, ফার্স্ট ইন ইকোনমিক্স। কিন্তু উনি শান্ত প্রকৃতির লোক। আমি বুঝছি না যে আপনি হ্যাঁ ভোটে আপনি আসছেন যে সংবিধান ভেঙে। আমরা যদি পাল্টা কেউ আর্গুমেন্ট করে, আমাদের তো সংবিধান ছিল, আমাদের একটা প্রধানমন্ত্রী ছিল, আরে উনি নির্বাচিতই ছিল, তাকে ফেলে দিয়ে আপনি চলে আসছেন কোন অনহর গ্রাম, আপনি সেই সংবিধান নিলেন না। মানে এটা জুগা খিচুড়ি দিয়ে আপনি হুকুমত করেছেন, ভেরি গুড। এখন যদি আপনি না হয়, তাহলে দেখতে হবে যে নার ভিতরে কি আছে, হ্যার ভিতরে কি আছে। জি, যদি না হয়, যে আমি সরকার এই বর্তমান প্রশ্নটি আছে, আপনার কাছে জানতে চাই, যদি না জয় হয়। ভাই, জি, যে না হয়, প্রথমেই জেলখানায় যেতে হবে আমার শ্রদ্ধেয় শিক্ষককে, ডক্টর ইউনূসকে, এন্ড হিজ অল অ্যাডভাইজার্স, এবং যারা নির্বাচন কমিশনের তারা, এবং অবৈধ ঘোষণা করা হবে আপনার যে পার্লামেন্ট নির্বাচন হবে। জয়েল ভাই, আপনি মনে করবেন না এটা অন্তর্বর্তীকালীন সরকার, আমি এটা কেবল অস্থায়ী সরকার, ওকে, যেভাবেই হোক না কেন, এটা অস্থায়ী সরকার। দিস ইজ নট ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম বলার কোন নাই, দুই গভর্নমেন্টের ভিতরে যখন আপনি চাপা পড়ে যান, স্যান্ডউইচ হন, আপনি বলেন ইন্টারিম গভর্নমেন্ট। দিস ইজ নট ইন্টারিম গভর্নমেন্ট। আপনি একটা রিভলিউশনের বিপ্লবী ইয়েতে আসছে, আপনি কতগুলো পাস, কিন্তু তার প্রচার প্রচারণা নাই, ওরা কখনো বের হয় না, অ্যাডভাইজাররা কত এলাকায় যায় না। কিছুদিন আগে গিয়েছে আসিফ নজরুল ভাই, আমার চেনা মানুষ, উনি যে দেখেন গলা ধাক্কা খেয়েছে, খাবেই তো। তারপরে দেখেন অ্যাডভাইজাররা যেগুলো হয়েছে, যে কথা আমি আপনার বলি, যে স্যার করেছে যতগুলো এনজিও লোক, ওনার বাড়ির পাশে হাঁটাচাটি, যেখানে আমাদের চিরাং ইউনিভার্সিটি, বাড়ির পাশে লোকজন, আত্মীয় স্বজন, এনজিও করেছে। খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, ফরিদপুর। আমি জানি আতাউদ্দিন সাহেবের বাড়ি কোথায়, আলাউদ্দিন সাহেব, জি, ওনার বাড়ি নোয়াখালী। আমাদের আলাউদ্দিন সাহেবের বাড়ি কোন জায়গায় আমি জানি না। আমি যে ডিস্ট্রিক্টগুলো, এটা বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, আপনি ওই অঞ্চলে কাউকে রাখলেন না। আরে এই বর্তমান সরকারের তো সংস্কার করা উচিত, এটা তো কেউ লিখবে এটা, আর ওই ঐক্যমতের ভিতরে এটা দেওয়া উচিত ছিল।
যে তুমি তোমার পারিবারিক সদস্যদের, এর আগে আপনি দেখেছেন জুয়েল ভাই, আগে যেটা একটা ছিল ওটা সব ছেলেটি লোক ছিল, কিন্তু সেখানে আমরা ওই যে কি বলি কি কি সরকার ছিল আপনার নোয়াখালীর হচ্ছে ভদ্রলোক জেনারেল ছিল, কি এর নাম, আর হচ্ছে আমাদের একজন ইকোনমিক্স ছিল বাংলাদেশ ব্যাংকের, ওরা আত্মীয় স্বজন, সিলেটের ছিল 7 জন। এই যে জিনিসগুলো করা, এখানে একটা সংস্কার আনা উচিত ছিল যে যদি কখনো ভবিষ্যতে ইন্টারিম বলেন, বিপ্লবী বলেন, অস্থায়ী সরকার বলেন, তাতে যেন এইভাবে ঘটু করা না হয়। তো আমরা এটা খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে কিন্তু আমরা ইলেকশনে যাচ্ছি। আপনার বৈধতার জন্যই তো হ্যাঁ ভোটের দরকার। দেখেন আপনি ওকে, মানে 91 ওনাদের তো কিন্তু কোনো দোষ নেই, ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকার তো হ্যাঁ ভোটের পক্ষে রাষ্ট্রীয় অর্থ খরচ করে প্রচারণা চালাচ্ছেন। এখন বিষয়টা এইভাবে দেখেন, আপনি ম্যাডামের সময় দেখেন যখন উনি সংসদে গণতন্ত্রে ফিরে আসে, আওয়ামী লীগ যখন দাবি করলো যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ইজ নট ভ্যালিড, দিস উনি গণভোট দিয়েছিলেন, তার পক্ষে প্রচার করেছেন, এবং কেন ভালো এটা সব জায়গায় প্রচার হয়েছে ওনার লোকজন। আমি দেখছি বিএনপির কিছু লোক তারা বলছে না আমরা ভোট দেবো না, আমরা না আমি করবো। ঠিক এই প্রশ্নটি আপনাকে করতে চাই, সেটা হলো যে জি। নির্বাচনী প্রচারণায় আমরা দেখছি সবাই তো সবার মার্কার পক্ষে ভোট চাইছে, কেউ ধানের শীষ, কেউ দাঁড়িপাল্লা, কেউ শাপলাকলি, নানা ধরনের, কেউ ইগল, নানা ধরনের মার্কায় ভোট চাওয়া হচ্ছে। কিন্তু এই বিশাল প্রচারণার অংশ জুড়ে বড় একটি রাজনৈতিক দল তারা হ্যাঁ ভোটের পক্ষে কিছুই বলছেন না, তারা বলছেন না যে হ্যাঁ ভোটে ভোট দিন। তাহলে তারা তো একটা বড় রাজনৈতিক শক্তি এবং তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে, ক্ষমতা যাওয়ার মতো করেই তারা কাজগুলো এগিয়ে নিচ্ছে। তারা যদি হ্যাঁ ভোটে ভোট না দেয়, তারা যদি হ্যাঁ ভোটের পক্ষে কথা না বলে, আওয়ামী লীগ প্রকাশ্যে বলছে না ভোট, প্লিজ না ভোট, আওয়ামী লীগ বলে দিচ্ছে, তাহলে হ্যাঁ ভোটের ভবিষ্যৎটা কোথায়? অর্থাৎ রাজনৈতিক দলগুলো তারা যদি মনে না করে যে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া উচিত, তাহলে এই হ্যাঁ ভোটের ভবিষ্যৎটা কি দেখছেন আপনি? এই হ্যাঁ ভোটের ভবিষ্যৎ কি হচ্ছে আমি আপনার বলে দিচ্ছি। এই বৃদ্ধ রাজনীতি সিস্টেমের ভিতরে যারা বাস করে, এদের অধিকাংশ বাড়ি ঘর জ্বালিয়ে মানুষ ফেলে দেবে এবং এই পার্লামেন্টকে ভাঙবে। কারণ অধিকার নেই আপনি নির্বাচন করা। কার মনে রাখবেন, টেকনিক্যালি হাসিনা কিন্তু এখনো গভর্নমেন্টে, যদি আপনি তার আগে সংবিধানকে আপনি বিশ্বাস করেন, তাহলে এই সংবিধান বের করে আপনি অল্টারনেটিভ দিয়েছেন যেখানে 2 কক্ষ হবে, এটা আপনি এটা করতে পারবেন না, আপনি বিচার বিভাগ এটা হবে, স্বাধীনতা এটা হবে, এটা আগে কিছুই ছিল না। আপনি নতুন করলেন এবং এর অধীনে নির্বাচন হবে, এখানে প্রপোর্শনাল ভোট হবে, একটা দ্বিকক্ষ বিশিষ্ট হবে, একটা সেনেটোরিয়াল হবে 100 লোক দিয়ে, 100,000 ভোট যে কোনো পাক, ছোট দলকেও সম্পূর্ণ আপনি নতুন দিলেন, আপনি দিলেন একদিন ইলেকশন এবং সেখানে আপনি ফেল করলেন। আপনি কি মনে করবেন জনতাকে বাঁচিয়ে রাখতে পারবেন? টোটালি ননসেন্স। এদের ভিতরে কোনো স্টেটসম্যানশিপ নাই। যে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে না, আমরা বারবার দেখছি আমাদের সাধারণ মানুষ কিন্তু সচেতন জুয়েল ভাই, কিন্তু এই রাজনৈতিক নেতাগুলোর এত বুদ্ধি বিপ্লব আমি দেখে অবাক হই। এদের রাজনৈতিক অধিকার থাকা উচিত না, এবং আপনি দেখবেন ভবিষ্যৎ হয়তো তাও হয়ে যাবে, কমপ্লিটলি মানুষ ফেড আপ হয়ে যাবে। ওকে ডক্টর কিন্তু মোহাম্মদ, আমরা জানি না, উই হোপ ফর দ্য বেস্ট। আমরা আশা করি হ্যাঁ ভোট জিতবে এবং আমরা এই যে সংস্কার চাচ্ছি 53 বছর হাফ অফ দিস সেঞ্চুরি পরে আমরা যদি জনগণ, কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ, রায় বিক্রেতা, কদু বিক্রেতা, আপনার এই সমস্ত মানুষগুলোকে একসাথে নিয়ে যদি আমরা একটা ভোটাধিকার প্রয়োগ করে তাদের বৈধতার জন্য, ইউনূস সাহেবের বৈধতা কিন্তু উনি তো জানেন না, উনি নিজেই যে প্রচারণা করছেন ওখানে কোথাও যান না, ভালো কথা উনি পারেন না, কিন্তু ওনার মন্ত্রীরা গেলেই তো গলা ধাক্কা, তারা তো হয়তো কয়েকদিন পরে এরা আপনার জেলখানায় যেতে পারে। তো এরা এদের পদগুলোকে যেভাবে এরা কণ্ঠকাকীর্ণ করছে, আমি তো চিন্তা করছি যে আপনি জল ভাই, যদি এটার বৈধতা নিয়ে আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত কেউ না কেউ তো ফেরত করবে, তারা যদি মিলিতভাবে কোর্টে যায় যে অন হোয়াট গ্রাউন্ড, এই জন্য গণভোট হওয়া আগে উচিত ছিল, তারা করিনি। আচ্ছা ঠিক আছে, একদিন হইলো ভালো কথা, ইউ সেভ দি মানি বাট ইউ ক্যানট সেভ দি কান্ট্রি এন্ড ইউ ক্যানট সেভ ইউর লাইফ এন্ড দি কনস্টিটিউশন এট দি সেম টাইম ইফ ইট ইজ ফেইল্ড। আমি আপনার বললাম আপনার এখানে আপনারা আসবো ইনশাল্লাহ, ইলেকশনের পর দেখা হবে, তখন জি, আমি একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে একটু শুনি, সেটা হলো যে একটি বড় রাজনৈতিক দল তারা হ্যাঁ ভোটের পক্ষে কিছুই বলছে না প্রকাশ্যে, অপ্রকাশ্যে কোথাও কোথাও ছোট মাপের নেতারা স্থানীয় পর্যায়ে অনেক সময় তাদের কর্মীদেরকে না ভোট দেওয়ার কথা বলছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে তারা বিভিন্ন বিষয়ে একমত হয়ে এসেছেন, জনগণকে দেখিয়েছেন আমরা সংস্কারের পক্ষে, আমরা এই বিষয়গুলো চাই। অন্যদিকে এনসিপি তো পুরো রাজনৈতিক প্রচারণাটাই চালাচ্ছে হ্যাঁ ভোট, শুনো ভাই গান চলছে সারাদিন, এবং জামাত বলছে হ্যাঁ ভোটের কথা বলছে,
আওয়ামী লীগ বলছে না ভোট। তাহলে এই হ্যাঁ ভোটের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আর যেই সংকটগুলোর কথা প্রফেসর ডক্টর শওকত আলী বলছিলেন, যদি না ভোট জয়যুক্ত হয়ে যায় তাহলে তো এই সরকারের বৈধতা নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে, এবং আগামী দিনে 5ই আগস্টের আসলে সার্থকতাটা কোথায় গিয়ে দাঁড়াবে? ধন্যবাদ। আসলে হ্যাঁ এবং না ভোট বাংলাদেশের যে ফিউচার, যে ভবিষ্যৎ, সেটিকে ডিফাইন করে দেবে। প্রথমত দেখুন, জুলাইয়ের যে বিপ্লব বা অভ্যুত্থান, যেভাবে আপনি এটাকে ফ্রেম করেন না কেন, আমার ব্যক্তিগত ফ্রেমিং হচ্ছে এটা হচ্ছে যে রেভলিউশন, কারণ রেভলিউশনের অল দ্য ক্যারেক্টারিস্টিক্স আর দেয়ার। এই মোমেন্টস কিন্তু প্রত্যেকটা জাতির জীবনে কিন্তু খুব কম সময়ে আসে। এটা কিন্তু প্রতি বছর হয় না, কিন্তু প্রতি 5 বছর হয় না, 10 ইয়ার্স হয় না। ইট হ্যাপেন্স ইন ডেকেডস। তো আপনি, এটা একটা অপরচুনিটি বাংলাদেশের যে প্রথাগত মানে কন্টিনিউয়াসলি একটা রাজনৈতিক যে একটা দুর্বৃত্তায়ন, সেই দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে একটা নতুন বাংলাদেশ গঠনের যে একটা সুযোগ এবং সময় তৈরি হয়েছিল। প্রথমত হচ্ছে যে আপনি না ভোটের মধ্য দিয়ে সেটার আপনার জবনিকা ঘটবে, এটা হচ্ছে কোনো কথা ছাড়াই। এখন আমি একটু বলি যে আসলে হ্যাঁ ভোট হলে সেখানে কি হবে। হ্যাঁ ভোট হলে আপনার যে পরিবর্তনগুলো হবে, সেই পরিবর্তনের বড় বেসিস হচ্ছে যে জুলাই সনদ, যেখানে আপনার প্রায় 84টি প্রস্তাব আছে, সংস্কার প্রস্তাব। এর মধ্যে প্রায় 47টা হচ্ছে যে আপনার সংবিধান সংশ্লিষ্ট, আর 37টি হচ্ছে আপনার বিভিন্ন আইন বিধি সংক্রান্ত। তো এই 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 যদি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে আপনার আপনার মেজর যে জিনিসগুলো, এগুলো কম বেশি সব মানুষ জানে, তারপর আমি একটু রিপিট করছি। একটা কনস্টিটিউশনাল কাউন্সিল হবে এবং সেখানে এই প্রস্তাবগুলোকে এগুলোকে আপনার হচ্ছে যে চূড়ান্ত করা হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে আপনার খামখেয়ালিপনার কিছুটা আপনার হচ্ছে কমানোর জন্য একটা উচ্চকক্ষ তৈরি হবে, যেখানে 100 জন সদস্য থাকবে। মেজর চেঞ্জের জন্য সেই উচ্চকক্ষের অনুমোদন লাগবে, মেজরিটি আপনার হচ্ছে যে মেম্বার। এরপর আপনার তত্ত্বাবধায়ক সরকার, যেটা সেই ব্যবস্থাটা পুনর্প্রবর্তিত হবে। তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা আমার কাছে যেটি ইন্টারেস্টিং মনে হয়েছে, যে কেউ আপনার 2 মেয়াদের উপরে আপনার ক্ষমতায় থাকতে পারে, 10 ইয়ার্স এর উপরে থাকতে পারে। এইগুলো মোটামুটি আমরা জানি, কিন্তু হ্যাঁ, না হলে কি হবে? এখন যদি না হয়, দেখেন, না হলে প্রথমত হচ্ছে যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, যেটার কথা আমরা গত 1.5 বছর ধরে শুনে আসছি, সেই নতুন বন্দোবস্তের সম্ভাবনাটা সম্পূর্ণরূপে চলে যাবে। এখন এই যে শওকত আলী ভাই একটি কথা বলেছেন যে হায়ের পক্ষে যে প্রচারণা, সেখানে উনি ঘাটতি দেখছেন। দেখেন, আপনি ঘাটতি দেখবেন না কেন? আপনার এই হায়ের পক্ষে বাংলাদেশের গণমাধ্যমের যে ম্যাক্সিমাম গণমাধ্যম, তাদের আপনি যদি একটু আপনি চোখ বুলায় দেখেন, আপনি দেখবেন তাদের অবস্থানটা হচ্ছে না ভোটের পক্ষে। আপনার মেজর রাজনৈতিক দল বিএনপি, সে তার অবস্থান কখনো ক্লিয়ার করে নাই। সে হচ্ছে যে ঝাপসা ভাবে তাদের বড় 2-1 জন নেতা বলেছেন হ্যাঁ ভোটের, কিন্তু তারা যে হ্যাঁ ভোটের পক্ষে না, সেটা অনেকটা ক্লিয়ার। এখন তার মানে হচ্ছে কি, যে আপনার বাংলাদেশের যারা ইনফ্লুয়েন্সিয়াল, যে জায়গাগুলোতে বাংলাদেশের রাজনীতিকে যারা কন্ট্রোল করেন এবং ভবিষ্যতেও করবেন, তারা যদি না এর পক্ষে যদি অবস্থান নেন, তার মানে হচ্ছে যে আপনার যেই পরিণতিগুলো আপনাকে ফেস করতে হবে, 1 নাম্বার, আপনি যেই জুলাইয়ের অভ্যুত্থানকে এখন আমরা যাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, যাদের লাইফ স্যাক্রিফাইসের বিনিময়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা সেটাকে যে অ্যাপ্রিসিয়েট করছি বা রেসপেক্ট করছি বা অনার দেখাচ্ছি, আপনার সেটা চলে যাবে। জুলাইয়ের যোদ্ধারা একজন হচ্ছে নতুন রাজাকারে পরিণত হবে এবং আপনার এদের বিচার হবে। আপনি দেখবেন প্রথমে শুরু করবে হচ্ছে আপনার পুলিশ হত্যার বিচার দিয়ে। দেখবেন যে জুলাইয়ের যে সমস্ত আপনার সমন্বয়ক এবং যারা নেতৃত্ব দিয়েছে, এরা জেলে যাচ্ছে। শওকত আলী ভাই তো বলছেন যে এই গভর্নমেন্টের কথা, অবশ্যই এই গভর্নমেন্টের সবাই এর মধ্যে পড়বে। আপনার হচ্ছে যে উপদেষ্টা থেকে শুরু করে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, তারা পড়বে। কিন্তু তার চাইতে বড় যেটা, ইয়াংদের ভিতরে একটা জোয়ার এসেছে পরিবর্তনের, সে জোয়ারটাকে থামিয়ে দেওয়া হবে। তার মানে হচ্ছে আপনার আগের ব্যবস্থা কমপ্লিটলি আপনার হচ্ছে এটা ইট উইল টেক ওভার। এখন আমাদের যে সম্ভাবনাটা, এটা সমূলে চলে যাবে। যারা স্যাক্রিফাইস করেছে 1400 আপনার হচ্ছে জাতিসংঘের হিসাব মতে, এবং আনঅফিসিয়ালি অনেকে বলেন 2000-এর বেশি জীবন নাশ হয়েছে, এবং হাজার হাজার
যাদের হাত হাত গেছে, চোখ গেছে, পা গেছে, তারা এটাকে লিভিং ডেড হয়ে তারা আছে। আপনি এবার তাদের কথা চিন্তা করেন, এই স্যাক্রিফাইস গুলো কোথায় যাবে? তো এই জন্য আমি বলবো আসলে এটি বাংলাদেশের দুঃখজনক যে এত স্যাক্রিফাইসের পরে যাদেরকে আপনার হচ্ছে যে এই জাতি সম্মান দেওয়ার কথা, কিন্তু আজকে প্রতিটা জায়গায় আপনার শিক্ষার্থীদেরকে, আপনার ছাত্রদেরকে আপনার হচ্ছে ব্যাশিং করা হচ্ছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনার ব্যাশিং করা হচ্ছে। আপনি দেখেন মিডিয়া খোলেন, আমি একজন মিডিয়া রিসার্চার, আই আন্ডারস্ট্যান্ড। আপনি মিডিয়াগুলো মেইন স্ট্রিম মিডিয়াগুলো আপনি খুলে দেখেন যে কোন নিউজ কয়টা আছে ওখানে, কিভাবে এখন হচ্ছে যে আপনার হচ্ছে যে জাস্ট হোলসেল স্তুতি করছে আপনার হচ্ছে যে আপনার যারা এই জুলাইয়ের বিপক্ষে দাঁড়াচ্ছে তাদের জন্য। তাহলে আপনি আপনার এই যে পাবলিকের সাথে যে কমিউনিকেশন এটা করবেটা কে আসে? মিডিয়া তো এই রোলটা প্লে করার কথা, মিডিয়া তো সেই জিনিসটা করছে না। তাহলে তাদেরকে কন্টিনিউয়াসলি আপনি কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, আপনি তাদেরকে ওই প্রশ্নগুলো করছেন যে প্রশ্নগুলো আপনার যারা আপনার হচ্ছে যে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং বছরের পর বছর এই দেশকে আপনার শাসন করেছেন এবং আমি বলবো শোষণ করেছেন, আপনি তাদেরকে ওই ক্রিটিক্যাল প্রশ্নগুলো করার কথা, কিন্তু আপনি বাচ্চাদেরকে প্রশ্ন করেছেন যারা তাদের এই অল্প জীবনে তারা তাদের জীবনের যে অ্যাচিভমেন্ট যা করার যা দেয়ার একটা দেশকে সেটা দিয়ে দিয়েছে, আপনি তাদেরকে প্রশ্ন করছেন। তো আমি হচ্ছে জুয়েল ভাই আমার ইয়েটা হচ্ছে যে টেকটা হচ্ছে যে আপনার না যদি জয়ী হয় তাহলে দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ফেস, যে আমরা যাদেরকে হিরো বলছি তারা ভিলেনে পরিণত হবে এবং বাংলাদেশের আপামর জনগোষ্ঠী রাস্তায় এসে যেভাবে তারা স্যাক্রিফাইসটা করেছে, তারা যে সম্ভাবনাটা দেখেছে সেটি বৃথা হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো এই কাজটা করার জন্যই উঠে পড়ে একটি গোষ্ঠী খুবই সক্রিয়ভাবে কাজ করছে, অর্থাৎ না ভোটের পক্ষে তারা তাদের মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রফেসর ডক্টর শওকত আলী, একেবারে সময় খুব কম আছে, সংক্ষেপে আপনার কাছে একটু শুনি, সেটা হলো সংঘাত কি অনিবার্য? ভোটের দিন বলুন, নির্বাচনী প্রচারণার কথা বলুন, কিংবা পরবর্তীতে না ভোট যদি জয়ী হয় তাহলে যারা শাসক হবেন এবং যারা পরাজিত দলে থাকবেন তাদের এই অনেকগুলো গোষ্ঠীর মধ্যে সংঘাতটা কি অনিবার্য কিনা? মিউট করা আছে। জি, আপনার উইথ ইলেকশন আর উইদাউট ইলেকশন আমরা একটা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যে কথাটা এটা এড়ানোর জন্য যে কথা ফ্যাসিস্ট হাসিনা যখন ছিল, আপনার চ্যানেলও বলেছি বহুবার যে টিআরসি গঠন করা উচিত ছিল, ট্রুথ রিকনসিলিয়েশন কমিটি করার পরে আপনার আওয়ামী লীগের যারা বাটপার, চোর, অর্থ পাচারকারী, ধর্ষণকারী, হত্যাকারী, মোনাফেক, বদমাইশ, এদেরকে আপনি দেন কত 200, 250, 300, 500, 1000কে ধরেন এবং সঠিকভাবে বিচার করেন, কোনো অসুবিধা ছিল না। বর্তমান গভর্নমেন্ট ফেল টু ডু সো। পরে দেখেন জয়েল ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাই হোক, এরা তো আমার ভাই, আমার দেশের মানুষ, ভুল ভ্রান্তি হতেই পারে। আজকে দেখেন 60 থেকে 70,000 আওয়ামী লীগের লোক, বিচারক, সংসদ সদস্য, ইমাম সাহেব, পুলিশ অফিসার, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, উপজেলার চেয়ারম্যান সব ইন্ডিয়াতে রয়েছে। এটা দুঃখজনক। সেখানে যে তারা এই যে কথাটা আপনি বলছেন আকার ইঙ্গিতে, তারা বলছে না ভোট দিও, এবং তারা যেটা করছে তাদের পলিটিক্সে তারা মনে করছে কিন্তু দেশটা কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে। তারা মনে করছে যে না ভোট যদি হয় টেকনিক্যালি বেসড অন ল, হাসিনা ল, যে আপনারা এত ভাঙাভাঙি যা করলেন, এত আন্দোলন যা করেছেন, ইউনূস স্যার যে ক্ষমতায় আছে, এই নির্বাচন কমিশন সব অবৈধ, and they have to compensate it. তাদের যত ক্ষতি হয়েছে কারণ আপনি না ভোট দিয়েছেন এবং এটা পাস হয়নি। তাহলে আগের যেটা ছিল সেটাই বিরাজমান। একজন লোক 5 বার প্রধানমন্ত্রী হতে পারে, সে আয়নাঘর ঘুম ঘুরতে করে আবার হতে পারে, তার দল চেয়েছে, আর না হলে মিলিটারি চেয়েছে, আর না পাশের দেশ চেয়েছে, ভারত চেয়েছে। টোটালি মস্কারা করা আমাদের দেশে। এই কারণে আমি একটা শব্দ উচ্চারণ করেছি, কোন স্টেটসম্যানশিপ নাই। একটা দল, জয়েল ভাই, আমরা তো এই দলের বহুদিন সাপোর্টার ছিলাম। সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে আমি তো সাংবাদিক ছিলাম দৈনিক দেশের এডিটোরিয়াল স্টাফ হিসেবে। তার দল কিভাবে বলে এত আন্দোলন করে, যেখানে আমি নিজে 12 বছর দেশে যেতে পারিনি। আর উনি পরিষ্কার বললেন, আলমগীর ভাই একসময় ছাত্র ইউনিয়ন করতেন, আমি তাদের ফলোয়ার ছিলাম পাকিস্তান আমল থেকেই। উনি কিভাবে বললেন যে এটা আমাদের দায়িত্ব না, এটা করেছে ছেলেপিলে ছাত্ররা করেছে। এটা এবং তিনি তো আওয়ামী লীগকে প্রচন্ড মিস করছেন, তার বিভিন্ন নির্বাচনের প্রচারণায় গিয়ে তিনি আওয়ামী লীগকে, তার আপাকে প্রচন্ড মিস করছেন, বিভিন্ন সময় বক্তৃতা করছেন।
এটা যে কত বড় দুঃখজনক। শোনেন, আপনি একটা সুন্দর কথা বলেছেন, ক্ষমতার বাইরে থেকে বাহাদুরি করা যায়। বাংলার মাটির দুর্জয় ঘাটি বুঝনিক দুর্বৃত্ত, ক্ষমতায় আপনি আসেন, এসে দেখেন আপনি কতজন ঋণ খেলাপিকে দিয়েছেন যারা টাকা মেরে শোধ করেনি। আপনি আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন, টাকা পাচার করেছে। আপনার বিচার করবে যারা, এক জেগেছে সেই জনতা। হবেটা কি? আমরা রক্তাক্ত দিকে এগিয়ে যাচ্ছি, একটা স্টেটসম্যান নাই। আপনি ইউনুস সাহেবের কথাই ধরেন, স্যারের কথাই ধরেন, এত বড় বিশ্ব জোড়া তার নাম খ্যাতি, আমরা তো আশা করেছিলাম। আপনারা অনেক কথা বলেন, আরে ওয়াকারুজ্জামান শুনছেন, এটা চলছে, আই ডোন্ট বিলিভ ইট। ওনার যেটা অসুবিধা, স্যারের সাথে আমি যেখানে গিয়েছি কমপক্ষে 30টা অনুষ্ঠান করছি হাসিনার সমস্ত অত্যাচারের বিরুদ্ধে। যারা নিউ ইয়র্কে জানে তারা জানে ডক্টর শওকত কিভাবে বাড়ি থেকে ধরে ধরে এনে স্যারের পক্ষে নিয়ে কতদিন আমি লড়াই করেছি। আর রিসেপশন বলতে তো নিউ ইয়র্কে আমি ছাড়া তো কেউ দিইনি, সবগুলো চেয়ারম্যান ছিলাম। স্টিল আই উইল সে মাই কান্ট্রি ইজ মাই প্রভিন্স ল্যান্ড, ইজ ফার বেটার, ফার অ্যাবভ দ্যান মাই ফাদার অর মাই টিচার। স্যারের যদি একটা সেট আপ, আমি দেখেন কালকে একটা জায়গায় একটু গরমে বলেছিলাম জুয়েল ভাই যে স্যারের সব থেকে আরেকটা ভুল হয়েছে, ওনার বেতন হওয়া ছিল 1 টাকা মাসে। উনি এই স্যাক্রিফাইসটা করতে পারতেন, বয়স হয়েছে, মুরব্বী মানুষ। স্যারের একটা লেকচারের সাথে আমি গিয়েছি বহু ইউনিভার্সিটি, 99% হোয়াইট পিপুল, এবং খুবই এক্সপেন্সিভ এক লেকচার। স্যার জীবনে একটা এক্সাম্পল সেট করতে পারতেন। আমার মাফ করবেন কিন্তু আলাউদ্দিন সাহেব, আমরা একটু চিন্তা করি, দেশ নিয়ে চিন্তা করি বলেই অনেক কপালে দুঃখ আছে। কেউ আমাদের পছন্দ করে না, অ্যাডভাইজারও বানাই না। এই যে ঠোঁটকাটা নিয়ে কি বিপদে পড়ি না কখন না কখন। দেখেন এখানে ব্লুমবার্গ বলে এক ভদ্রলোক ছিল, মেয়র, মনে আছে বোধ হয় 10-12 বছর আগে, 3বার উনি এই দেশে এই নিউ ইয়র্কের মেয়র হয়েছিলেন। টাকা, হি ওয়াজ দ্য রিচেস্ট ম্যান। এটাকে বলে ব্লুমবার্গ ফাইন্যান্সিয়াল মার্কেট। আমি এগুলো MBA তে পড়াতাম, সবসময় পড়াই। এই ভদ্রলোক মানুষ পাগল তার জন্য। স্যারের উচিত ছিল এই অর্থটা যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, বা আমাদের 71 সালের শহীদদের প্রতি যেখানেই হোক, এই টাকাটা উনি স্যাক্রিফাইস করতেন। আলাউদ্দিন সাহেব, আপনি আমাকে বলেন, আমরা সুটকোট টাই পরা লোক, আমরা দেশের সব থেকে বড় শত্রু, বড় বেঈমান। ডক্টর আলী রিয়াজকে আমি চিনি, উনি এখানে সাববাটিক্যাল, আপনি তো জানেন সাববাটিক্যাল মানে কি, উনি কিন্তু বেতন পান। আরে ভাই, আপনি এখান থেকে বেতন চলছেন যুক্তরাষ্ট্র থেকে ডলার। জুয়েল ভাই আমাকে মাফ করবেন, রানা ভাইকে বলবেন, কথাগুলো আসা দরকার, যে রানা ভাইকে বলবেন যে শওকত ভাই আজকে পাগল হয়েছে, কারণ অনেকদিন পরে ডাকছেন তো। না না না, আচ্ছা কোনো শোনেন, সমস্যা নেই। আলী রিয়াজের কোন অধিকার আছে সেখান থেকে বেতন নেওয়া? আমি বলেছি এদের একটা রুম দেওয়া হবে, বাড়ি দিতে পারেন, গাড়ি দিতে পারেন, ড্রাইভার দিতে পারেন, ফ্যাসিলিটি দেন, সিকিউরিটি দিতে পারেন, কিন্তু সিকিউরিটি বেতনটা দরকার। দেওয়া যাবে না। এই বিপ্লবী সরকার, আপনি যে বললেন আলাউদ্দিন ভাই, বিপ্লবী সরকার, আপনি কেন বলতে পারলেন না যে আমার 30,000 মানুষ এখন আহত, ছাত্র চোখে দেখে না, এই মা বোনের গ্রামের মানুষদের কি দুরবস্থা, আমরা কেউ বেতন নেবো না। আপনি যদি ওইটা না করতে পারেন, আপনি অ্যাডভাইজার হয়েছেন কেন? ইফ ইউ ক্যান নট সাস্টেন ইউরসেলফ, ইউ ক্যান নট লিভ লাইক এ লিডার। আরে না হয় কিচ্ছু না হয়, মাওলানা ভাসানীর মতো পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে একটু দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়ান রাস্তায় রাস্তায়, আপনি সহজে বাইরে বেরোতে পারতেন। আর আজকে আপনার কি হয়েছে? কে রক্ষা করবে? আপনি যেদিকে যাবেন সেদিকে মার খাবেন। দিস ইজ রং, কমপ্লিটলি রং, অ্যান্ড ল্যাক অফ স্টেটসম্যানশিপ। এটা স্যারের মিস্টেক হয়েছে। এখনো তার প্রচারের জন্য কেউ বেরোয় না, কেউ কথা বলে না। আপনি দেখেন আমরা কত বড় বিপদে এগিয়ে যাচ্ছি, কত বড় বিপদ কান্দে করে। তাই যদি না হয়, হাসিনা ইজ কারেক্ট। আমি তো বলেছিলাম এই কথা, জুয়েল ভাই, আপনি আমাদের ডেকেছেন একটু আলোচনা করার জন্য, আমরা আলোচনাই করি না কেন? আমি তো হত্যাকর্তা না। আপনি দেখেন আওয়ামী লীগে যদি ইলেকশন করতে দিতেন, আপনি নেলসন ম্যান্ডেলা যেভাবে ট্রুথ কমিশন গঠন করেছিল, দেখেন ঢাকায় বুদ্ধিজীবীরা এখন আমার কাছ থেকে এই কথাটা বলে যে এটা করা উচিত ছিল। এটা আমি পড়লাম না, আমি এটা বলেছি। তাহলে আওয়ামী লীগের শয়তানগুলোর আপনি বিচার করতেন, সাধারণ মানুষকে আপনি সাধারণ ক্ষমা দিতেন, তাহলে ভারতে যে তারা বুঝতো না। আপনি বলবেন ও ভারতের লোক, ভারতে আওয়ামী লীগের প্রতি তো আপনার দয়া। না না ভাই, আমি বলছি এরা আমাদের দেশের মানুষ, আমাদের বসবাস করতে হবে, এই দেশটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। দিস ইজ আওয়ার প্রমিস ল্যান্ড। কোনো গ্যারান্টি নেই যে ট্রাম্প আমাকে ঘাট ধরে বের করবে না। সেদিন আমি কোথায় যাব? আমি বলেছি বাংলাদেশের মানুষদের সবাইকে, ভাই গড়ে সব জমি জমা বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে যুক্তরাষ্ট্রে নিয়েছেন না, ওই দেশে যান, আপনার ভালো লাগবে। ওখানে আমার দাদা মা সব ঘুমিয়ে আছে, আপনি ইউ ফিল গুড। এ কারণে আমি বলি যে দেশটাকে সুন্দর করতে হলে সবাই মিলে, আজকে দেখেন তো
কেন আমি আওয়ামী লীগের কথা বললাম? আপনি একটা ইকুয়েশনে আসেন। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো, সেখানে ট্রুথ কমিশন করে বিচার করা হয়তো, আজও বিচারিক প্রক্রিয়া চলুক, নাথিং রং। আপনার হয়তো কি আজকে এনসিপি, জামাত এবং বিএনপি এরা কিন্তু ঐক্য হইতো, এদের ভিতরে এই যে মারামারি সকাল বিকাল দেখছেন, এটা হইতো না। সবাই মিলে ধরতো আওয়ামী লীগকে। এবং আওয়ামী লীগের যখন বিচার শুরু হইতো, আপনি মনে রাখবেন 1970-তে যেখানে জাস্টিস সাত্তার সাহেব ছিলেন আমাদের ইলেকশন কমিশনার, ওই ইলেকশন দিয়ে কিন্তু মুসলিম লীগের চিরকালের মতো ধ্বংস হয়েছে, 14 ভাগে ভাগ হয়ে গেল। আর আওয়ামী লীগকে দিলে আমরা একটা পূর্ণ টকশো করতে পারি আওয়ামী লীগের ফেরা উচিত কি উচিত না এইসব বিষয় নিয়ে। আমি মনে করি যে এটা ভালো হতো। জি, নিঃসন্দেহে ডক্টর শওকত আলী, আমরা সেইটাতে আপনাকে আমন্ত্রণ জানাবো আলোচনার জন্য, যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আমরা সময় আসলে আর নেই। প্রফেসর ডক্টর শওকত আলী অনেক বিস্তারিত বলেছেন এবং দর্শকরা নিঃসন্দেহে অনেক সমৃদ্ধ হয়েছেন যে তার যে রাজনৈতিক বিশ্লেষণ। এবং একই সাথে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য দর্শকদের সামনে। আমরা হয়তো পরবর্তী দিনে আরো একটু বিস্তারিত আলোচনা করার সুযোগ নেব। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ একই সঙ্গে আমাদের সাথে থাকার জন্য। যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।